Hello, my all cuties. Welcome to my channel Ironic Miss. আচ্ছা তোমরা কি জানো তোমাদের মিস তোমাদের অ্যাডমিন মানে আমি আমার পেছন থেকে বিপদ না কখনোই পিছু ছাড়ছে না। তোমাদেরকে ভিডিও দিলাম কত সুন্দর। রাতে ঠিক 1টা বাজে। কটা? 1টা। বিপদ আসছে। দেখো কিভাবে ফোনের এলসিডি ডিসপ্লেটা দেখি উঠে গেছে। হ্যাঁ, এলসিডি ডিসপ্লে উঠে গেছে। তাও কি ফোন যাচ্ছে, ফোন চলছে। আমি তো অত কিছু বুঝি নাই ফোনের হার্ডওয়্যারের ব্যাপারে। দেন আমি ফোন করলাম কিছু জনকে, তো তারা বললো যে ভয় পাস না, আঠা উঠে গেছে। রিয়েলি ভাই, আঠা উঠে যায়? এলসিডি ডিসপ্লের আঠা আমি তো কোনোদিনও দেখিনি। ঠিক আছে, মানলাম। পরের দিনকে গেলাম, কত দূর ঠেঙিয়ে গেলাম আমি ফোন সারালাম, আঠা লাগিয়ে এলাম। ফোনের আঠা। আমার পেছনে যেমন বিপদ আটকে আছে আঠা নিয়ে, আমি ফোনের আঠা লাগিয়ে এলাম। হলো, বাড়ি আসলাম। 2 ঘন্টা গেল। ক ঘন্টা? 2 ঘন্টা। দেখলাম ফোনে একটা ইয়েলো স্পট এসছে। ভাবলাম হয়তো আঠাটা লাগিয়েছে, হয়তো আঠাটা পড়ে গেছে ভেতরের দিকে। আবার গেলাম আমি ফোনের দোকানে, মোবাইল শপে। দেখালাম, বলল হাওয়া ঢুকে গেছে। কি ঢুকেছে? হাওয়া। হ্যাঁ, এটাই তো বাকি ছিল, হাওয়াটাই ঢোকার। সবই তো ঢুকছে, হাওয়াটা কেন বাদ যাবে? বাঁশ ঢুকছে, লাঠি ঢুকছে, কঞ্চি ঢুকছে, সেখানে হাওয়া কেন বাবা তুমি বাদ যাবে? আসো, আমিও তোমায় নিই। এই এত টেনশনের মধ্যেখানে ফাইনালি আমি স্টোরি লিখতে পারিনি, তাই এত দেরি তোমাদের এই এপিসোডটা দিতে। আর যে প্রবলেমটা সেটা হলো ইয়েলো স্পট, সেটা বলেছিল যে চলে যাবে। দেন আমি তার পরের দিনকে সকালে উঠে দেখি যে নেই। আচ্ছা বাদ দাও, তোমাদেরকে জানানোর দরকার মনে করলাম, তার কারণ আমি যদি ভিডিও না দিই তার কারণটা তোমাদের অবশ্যই জানানোটা আমার মনে হয় দরকার। আচ্ছা চলো স্টোরি স্টার্ট করি। নেক্সট মর্নিং সিন স্টার্ট হয় ফ্রিনের বেডরুম থেকে। ফ্রিন এখনো ঘুমাচ্ছে আর কোলবালিশটাকে জড়িয়ে ধরে আছে। দেশে এসে সবার সাথে ভালো করে পরিচয় না হলেও সে তার কোলবালিশের সাথে ভালোভাবে বন্ধুত্ব করে নিয়েছে। যাই হোক, বাদ দাও। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফ্রিন আমার মতো। হে গাইস, ডোন্ট টেক দিস সিরিয়াসলি, ওকে? ফ্রিন ঘুম চোখে বুঝতে পারে তার ফোন ভাইব্রেট হচ্ছে। সে দেখে যে তার ম্যানেজার কল করেছে। ফ্রিন কল রিসিভ করে। ম্যানেজার বলে, মিস, আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনি যে দেশে ফিরেছেন সেই নিউজটা পাবলিক করতে হবে, আর ওয়েবসাইটে অ্যানাউন্সড করতে হবে যে আপনার একটা পিএ লাগবে। তাই সেটারই ইন্টারভিউয়ের ডেট, টাইম, ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন, এগুলোই। ফ্রিন কথাটা শুনে এগ্রি করে এবং কনফারেন্স টাইম ফিক্স করে। দেন কল কেটে দেয়। আসলে ফ্রিন থাইল্যান্ডে নিজের স্টুডিও ওপেন করেছে, তাও আবার যখন সে সুইডেনে ছিল। আচ্ছা বলে রাখি তোমাদের, এপিসোড 1-এ আমরা জানি যে ফ্রিন দেশে ল্যান্ড করেছে। ঠিক তাই, ফ্রিন এতদিন সুইডেনেই ছিল। ফ্রিন এখন ফ্রেশ হয়ে নিয়েছে। সে ব্রেকফাস্ট করেছে নিজের বেডরুমে একটি ছোট্ট টেবিলে, কারণ এখনো পাবলিক হয়নি যে মিস সারোচা দেশে ফিরেছে। এবার আমরা ব্যাকিকে দেখি। সে সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। আজ তার একটা ইন্টারভিউ আছে। সে ইন্টারভিউ দিয়ে পার্ট টাইম জব করতে যাবে। ব্যাকি তার ড্যাডের যত্ন নিয়ে মেডিসিন দিয়ে এবং পরে খাওয়ার জন্য মেডিসিন গুছিয়ে রেখে রেডি হয়ে নিয়েছে। এবার ব্যাকি নিজের ব্যাগ গোছানোর সময় ওই প্লেগ ট্রামটা তার চোখে পড়ে। তখন ব্যাকি দেখতে পায় প্লেগ ট্রামের ওপরে একটা শর্ট সিগনেচার করা আছে, যেটা খুব চেনা চেনা লাগছে, বাট চিনে উঠতে পারছে না।
তো ব্যাকি সেটা সুন্দর করে গুছিয়ে রেখে দেয় এবং ইন্টারভিউ দিতে বেরিয়ে যায়। এরপর আমরা রাত 8টার সময় দেখি ব্যাকি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। তার আজকে পার্ট টাইম জবের ওখানে খুব চাপ ছিল। সে বাড়ি ফিরে দরজায় হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। না, এবারের ইন্টারভিউটাও সাকসেসফুল হলো না, এইভাবে বলে তার চোখে জল ছলছল করে। তারপর সে নিজেকে সামলে নিয়ে আগে তার ড্যাডের কাছে যায় এবং শরীরের অবস্থা জিজ্ঞাসা করে। ব্যাকিকে তার ড্যাড বলে, শোন, আজ আর হাঁটতে যাব না। ব্যাকি বলে, ঠিক আছে। তো ব্যাকি তার ড্যাডকে ওষুধ খাইয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো ড্যাড। আসলে ব্যাকি আসার আগেই তিনি ডিনার করে নিয়েছিলেন। কিন্তু ব্যাকি চলে যাওয়ার সময় ব্যাকির ড্যাড তাকে ডাকে আর বলে, কি হলো ইন্টারভিউ? তখন ব্যাকি শুধু স্মাইল করে। ব্যাকির ড্যাড বুঝে যায় যে ইন্টারভিউটা হয়নি। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু ব্যাকির ড্যাড খুব অসুস্থ, তাই ডক্টর তাকে তাড়াতাড়ি ডিনার করার অর্ডার দিয়েছিলেন। এরপর তো ব্যাকি ফ্রেশ হতে চলে যায়। এদিকে ফ্রিনের প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, তাই ফ্রিন যে বিল্ডিংয়ে আছে তার বাইরে তো সবাই ভিড় করে আছে শুধু একটু নিউজ কভার করবে বলে। আর এত ক্রাউড ফ্রিনের একদমই পছন্দ না। সে একা একা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এখন এগুলোতে তার অভ্যাস হয়ে গেছে, এত মানুষজন, মিডিয়া, নিউজ, সব কিছুই। ওদিকে ফ্রিনের ড্যাড মম খবর পেয়েছে যে ফ্রিন দেশে ফিরেছে, তাই তারা এখন খুব উত্তেজিত যে তাদের সন্তানের সাথে দেখা করবে বলে। আচ্ছা, আমার না একটা খটকা লাগছে যে ফ্রিন দেশে ফিরেছে কিন্তু তার ড্যাড মম জানে না। আসলে কেন ফ্ল্যাটে আছে সে তো বাড়িও ফিরতে পারতো। ফ্রিন কেন তার ড্যাড মমের সঙ্গে যোগাযোগ করেনি? আমি তো ভেবেছিলাম যে ফ্রিনের ড্যাড মমের এই গল্পে কোনো অস্তিত্ব নেই, মানে হয়তো ফ্রিনের ড্যাড মমের কোনো ভূমিকাই নেই। কিন্তু এখন তো দেখছি অন্য ব্যাপার। যাই হোক, তোমাদের কাছে এটা সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করাই হলো আমার কাজ। আর আমি যাতে এটা ভালোভাবে করতে পারি তার জন্য শুধু লাগবে তোমাদের একটু রেসপন্স। চলো গল্পে ফেরা যাক। এদিকে ফ্রিনের ড্যাড মম ফ্রিনকে দেখতে চাইলেও ফ্রিন চায় না। ফ্রিন শুধু নিজের কর্তব্যটুকু পালন করে, যেমন মান্থলি একটা মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেওয়া। সে যখন সুইডেনে ছিল তখনও, এবং দেশে ফিরে ফ্রিনের তাই ইচ্ছা যে সে ড্যাড মমের সাথে দেখা করবে না, কিন্তু দূর থেকে খোঁজ রাখবে, খবর রাখবে, টাকা পাঠাবে, যেমনটা সে সুইডেনে থাকতেও করেছে। এখন রাত 10টা বাজে। ফ্রিন নিজের ফ্ল্যাটের ছাদে ডিনার করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হাতে গিটারটা নিয়ে উঠে এসেছে এবং ছাদের এক কোণে নিচে এক পা মেলে দিয়ে এবং আর এক পা মুড়ে বসে আছে হাতে গিটারটা নিয়ে, এবং এই যে ঠান্ডা বাতাস অনুভব করছে। আর এদিকে ব্যাকি, যে কিনা ফ্রেশ হয়ে নিয়েছে, নিজের রুমে বসে আছে। হঠাৎ করে সে দেখে যে চারিদিকে ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা বাতাস বইছে, তাই সে নিজের ফ্ল্যাটের ছাদে যায়। আর হ্যাঁ, দেখো, আমি তো বলতেই ভুলে গেছি যে ফ্রিনের নিজস্ব ফ্ল্যাট আর ব্যাকির ফ্ল্যাটের ওই 2 BHK রুম, মানে ব্যাকির একটা ফ্ল্যাটের মধ্যে 2 BHK রুম তার কেনা, আর ফ্রিনের পুরো নিজস্ব ফ্ল্যাট আছে একটা। আচ্ছা, এবার চলো তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ফ্রিনের ফ্ল্যাট, ঠিক আছে, তার পরপরই দুটো ফ্ল্যাট আছে এবং তারপরে ব্যাকির ফ্ল্যাট। ফ্রিনের ফ্ল্যাটের পরপর যে দুটো ফ্ল্যাট আছে সেই দুটো ফ্ল্যাট ফ্রিনের ফ্ল্যাটের থেকে নিচু। আচ্ছা, আর ব্যাকির যে ফ্ল্যাট সেটা ফ্রিনের ফ্ল্যাটের সমান। অর্থাৎ
ফ্রিনের ফ্ল্যাটের ছাদে যদি কেউ দাঁড়িয়ে থাকে তা ব্যাকি দেখতে পাবে এবং ফ্রিনও ব্যাকির ফ্ল্যাটে দাঁড়িয়ে থাকা মানুষজন দেখতে পাবে। আই থিঙ্ক এই ফ্ল্যাট বিষয় ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। উফ, আমারই যে বুঝতে কত সময় লেগে গেল। আমি ভাবছিলাম যে আমি কি আদৌ বোঝাতে পারবো। উফ, যাই হোক, মনে হচ্ছে পেরেছি। আচ্ছা চলো। ব্যাকি ছাদে আসে এবং চারিদিকে ওয়াক করতে থাকে এবং ওই বৃষ্টির পূর্বের আবহাওয়া উপভোগ করতে থাকে। প্রায় 30 মিনিট ওয়াক করার পর হঠাৎই ব্যাকির ফোনে একটি ফোন আসে। যেহেতু ব্যাকি এখানে নিজের মনে ছিল তাই তার আচমকা ফোন আসায় সে একটু থতমত খেয়ে যায়। আচ্ছা, এই ফোনটা কার ছিল? কে ফোন করতে পারে এই নিষ্ঠুর দুনিয়ায় তাকে? আচ্ছা, আদৌ কি আজকেই ছাদে ফ্রিন আর ব্যাকির দেখা হবে? কেন ফ্রিনের ব্যাকির সংস্পর্শে আসার সময়টায় চেনা চেনা লেগেছিল এবং ব্যাকি যখন প্লেগট্রামে শর্ট সিগনেচার দেখে তারই বা কেন এত চেনা চেনা লেগেছিল? এত সব প্রশ্ন নিয়ে, এত কিউরিসিটি নিয়ে এপিসোড 2 আমি এখানেই শেষ করছি। তো বাকিটা দেখবো আমরা পরবর্তী এপিসোডে, যে আসল ফান্ডাটা কি। ও আর হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই যাচ্ছিলাম। আমাকে একজন, ঠিক আছে, মানে যে আর কি বলে যে সে নাকি আমার ছোট্ট কিউট পিএ, ঠিক আছে, তো সেই সিস্টার আমাকে বলেছিল যে একটা ভয়েস মেসেজ পাঠাতে। কিন্তু সেটা তো সম্ভব নয়, সেটা তোমরা সবাই জানো। আমার মনে হয় যে তোমরা আবদার করছো আর আমি সেটা রাখতে পারছি না, এটা তো হয় না। তবে হ্যাঁ, কিছুক্ষণ ভেবে দেখলাম এবং বুঝলাম যে তার আবদারটা এইভাবেও রাখা যায়। তাই আমি তাকে বললাম, তুমি যেটা শুনতে চাইছো সেটা আমি আমার এপিসোড 2 এই ভিডিওটার শেষে বলবো তোমাকে। তো তার জন্য, ইয়েস মাই কিউট লিটল পিএ, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ অল। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটা খুবই ইন্টারেস্টিং। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে পরবর্তী এপিসোড। ওকে, বাই, গুড নাইট।